প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছে আমি ফারুক মেহেদি। আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর শহীদুর রশিদ ভূঁইয়া। ডক্টর রশিদ, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা আজকে কথা বলবো কৃষি অর্থনীতি, কৃষি গবেষণা, কৃষির উন্নয়ন সহ কৃষি পণ্যের বাজারজাত সহ নানা বিষয় নিয়ে। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর, একই সাথে অধ্যাপনা করছেন জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগে। তার হাত ধরেই বিশ্ববিদ্যালয়ে চালু হয় জীব প্রযুক্তি বিভাগ। দীর্ঘ 15 বছর গবেষণা করে উদ্ভাবন করেছেন সরিষার নতুন দুটি জাত। অনুমোদনের অপেক্ষায় আছে আরও দুটি। একই সাথে রোপা ও বোনা আউশ ধানের উচ্চ ফলনশীল নতুন জাত উদ্ভাবনেও গবেষণা করছেন গেল 4 বছর ধরে। জন্ম 5 জুলাই 1956। বেড়ে উঠেছেন নরসিংদী জেলার রায়েরগাঁও গ্রামে। লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় থেকে 1972 সালে মাধ্যমিক, 1974 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক করেন তিনি। এরপর 1982 সালে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ অব ওয়েলস থেকে এমএস এবং জীবপ্রযুক্তি বিষয়ে পিএইচডি করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। 1983 সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। দীর্ঘ সময় ধরে লেখালেখি করছেন কৃষির উন্নয়ন বিষয়ে। ধান উন্নয়ন, জীব প্রযুক্তি, পুষ্পকথা, কৃষি জীববৈচিত্র্য, খাদ্য ও পুষ্টি ভাবনা এমন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তার লেখনীতে। লিখেছেন শতাধিক বিজ্ঞান বিষয়ক নিবন্ধও। তিনি বিশ্বাস করেন জলবায়ু উপযোগী ফসলের জাত উদ্ভাবন, কৃষিখাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিবান্ধব প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের কৃষিখাতকে পাল্টে দেয়া সম্ভব। ডক্টর শহীদুর রশিদ ভূঁইয়া, আমরা দেখলাম যে আপনি একাধারে কৃষির অধ্যাপক, কৃষি গবেষক, কৃষি বিজ্ঞানী এবং কৃষির উন্নয়ন নিয়ে কাজ করছেন। আসলে আপনার প্রতিনিয়ত এই বিষয়গুলোর উন্নয়নে কাজ করছেন। তো আপনার এই যে কৃষির আজকের এতগুলো পরিচয়, আপনি আসলে আপনার শৈশবটা কি আসলে কৃষির মধ্যেই কেটেছিল কিনা? ধন্যবাদ। ছোটবেলা থেকে গ্রামেই আমি বড় হয়েছি। সেই সুবাদে আমি আমার আত্মীয় স্বজনদেরকে কৃষির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে দেখেছি এবং কখনো কখনো কোনো ছোটোখাটো কৃষিকাজের সঙ্গে নিজেরও যে কিছু সম্পৃক্ততা ছিল না তা কিন্তু নয়। ফলে কৃষির সঙ্গে আমাদের একটা গভীর যোগাযোগ ছোটোবেলা থেকেই ছিল। এবং তারপর আমি যখন স্কুল লাইফে শুরু করি, সেটিও গ্রামেই শুরু করি, একদম নিজের গ্রামে থেকে। কিন্তু কিছু দূর গিয়ে পরে আমি যখন 5ম শ্রেণীতে উঠি, তখন আমি একটা উপজেলার স্কুলে চলে যাই, বেলাবো স্কুলে। তারপর আমি ওই স্কুলে সায়েন্স না থাকার কারণে আমাকে আবার চলে যেতে হয় লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে এবং সেখান থেকে আমি আমার এসএসসি পাশ করি এবং এসএসসি করার পরে আমি ঢাকা কলেজে চলে আসি। মানে তখন থেকেই কি আপনার আসলে এরকম স্বপ্ন ছিল যে আপনি কৃষি নিয়ে কাজ করবেন ভবিষ্যতে? আসলে খুব ছোট যখন ছিলাম তখন তো মনে হতো যে এই কৃষি, এই গ্রাম, এই সব কিছুর মধ্যেই সারাটা জীবন কাটিয়ে দেব। সেইটা এক রকমের ছোটোবেলার যে ফিলিংস আর কি। মনে হতো যে দাদা দাদি, আত্মীয় স্বজন সবার মধ্যে এই অঙ্গনে থাকা, এটিই বুঝি জীবনের সবচেয়ে বড় চাহিদা। পরবর্তীতে যত দিন গেছে কিছুটা হয়তো দূরে সরতে হয়েছে, তবে কৃষির প্রতি যে টান এবং কৃষির সঙ্গে যে সম্পৃক্ততা সেটি আমাদের গোড়া থেকেই। মানে এটা কি আপনার এই যে কৃষি উৎপাদন দেখে, ধান দেখে বাবা দাদারা যা করেছিল সেটা থেকে অনুপ্রাণিত হন, নাকি যে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন? মানে কৃষির সঙ্গে ইনভলভ, শুধু যে চাষবাস না, মানে কৃষি যদি উন্নত হয় তাহলে তো দেশ উন্নত হবে, এরকম চিন্তা ছিল কিনা? ছোটবেলা তখন তো এই বিষয়গুলো এইভাবে ভাবা আসলে কঠিন ছিল, সত্যি কথা যেটা। তখন আমরা ভেবেছি যে চারপাশের যা দেখছি এগুলোই আমাদের সব কিছু আর কি, এটি আমাদের একটা জগৎ। কিন্তু যখন আস্তে আস্তে আরও বড় হয়েছি, যখন আবার আমরা ভর্তি হলাম, এই কৃষি পড়বার জন্য ওখানে গেলাম, তখন কিন্তু
এই বিষয়টার গুরুত্ব আমরা অনুধাবন করতে পেরেছি এবং বাংলাদেশে কৃষির যে অবদান এবং এর সঙ্গে এমপ্লয়মেন্টের যে সম্পর্ক সব কিছু মিলিয়ে আমার কাছে তখন মনে হয়েছে যে কৃষি এদেশের অর্থনীতির একটা প্রাণ, ফলে এইখানে আমাদের অনেক কিছু করবার সুযোগ রয়েছে। তো আপনি তো যখন শৈশবে কৃষিকে যেভাবে দেখেছেন আর এখন কৃষিকে নিয়ে যেভাবে কাজ করছেন এবং কৃষি উন্নয়নে একদম সরাসরিভাবে আসলে সম্পৃক্ত, কৃষি নিয়ে পড়াচ্ছেন, তো এই যে শৈশবের দেখা কৃষি, বাংলাদেশের কৃষি এবং বর্তমানের যে কৃষির অগ্রগতি এবং কৃষি, এবং আপনি যদি গ্লোবাল কনটেক্সটেও চিন্তা করেন তাহলে আমাদের কৃষিকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? আসলে কৃষি তো একটা রূপান্তরশীল একটি বিষয় এবং সেই সময়ের যে কৃষি তার মূল বিষয়গুলো ছিল আমাদের চারপাশ থেকে কৃষকরা যা কিছু বাছাই করে নিয়েছেন সেইগুলোই ছিল আমাদের কৃষকের সম্পদ। তখনও কিন্তু বিজ্ঞানের সেই রকম সিরিয়াস ইন্টারভেনশন এখানে শুরু হয়নি। কৃষক তার ধানের জাত বাছাই করেছে, কৃষক তার মুরগির জাত নানাইয়া থেকে সে বাছাই করে নিয়েছে, ঐতিহ্যগতভাবেই সে এগুলোকে ধারণ করেছে, সংরক্ষণ করেছে, লালন করেছে এবং সেগুলোকে নিয়ে সে কাজ করেছে। এবং তখন যেহেতু মানুষ কম ছিল এবং যদিও খাদ্যের চাহিদা বেশ ছিল, কিন্তু যেহেতু নতুন জাত সৃষ্টি করবার মতো বিজ্ঞানীর তখন অভাব ছিল এবং আজকে জাত উদ্ভাবনের যে বিজ্ঞান সেটিও কিন্তু তখন অতটা এগোয়নি। ফলে আমাদেরকে প্রচলিত জাত এবং প্রচলিত যে ধ্যান ধারণা তার উপর ভিত্তি করেই তখন সনাতন পদ্ধতিতেই তখন কৃষিটা চলেছে। মানে তখন তো উৎপাদন আসলে অনেক কম ছিল, প্রোডাক্টিভিটি অনেক কম ছিল। কেননা আমাদের সেই ৭০ যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখনও তো আমাদের যা ডেফিসিট আজকেও তাই ডেফিসিট। তার মানেটা কি, আমরা এত বছরে এত লোক বেড়েছি, তখন আমরা কিন্তু আজকের যে প্রযুক্তি সেগুলো তখন ছিল না, অর্থাৎ কৃষি তখন প্রযুক্তি নির্ভর ছিল না। আজকের কৃষিটা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়েছে, আজকের কৃষিটা অনেক বেশি বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছে, আজকের কৃষিতে অনেক বেশি নানা রকম যন্ত্রপাতি এসে যুক্ত হয়েছে, নানা রকম কৃষি উপকরণ এসে যুক্ত হয়েছে, নানা রকম জাত এসে যুক্ত হয়েছে। ফলে ওই কৃষি এবং আজকের কৃষির মধ্যে অনেক তফাৎ হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে কৃষি আসলে অনেক দূর এগিয়েছে। তো এই ক্ষেত্রে তো গবেষণা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা জানি যে কৃষির ক্ষেত্রে একটা গবেষণা একটা বড় ভূমিকা রাখছে এবং আমরা জানি ১/১১ পরবর্তী যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সময় কৃষির উন্নয়নের জন্য গবেষণার জন্য ৩৫০ কোটি টাকার একটা এন্ডাওমেন্ট ফান্ড ছিল এবং সেটার সঙ্গে আপনিও সরাসরি ইনভলভ ছিলেন। তো কয়েক বছর আসলে ওই টাকাটা ব্যয় হয় নাই। এর পরবর্তীতে যে এটার যে অগ্রগতি ওইটা কত দূর বা গবেষণা এটা কতটুকু ভূমিকা রাখছে? আমি দুইভাবে এটার জবাবটা দিই। প্রথম কথা হলো, কৃষি গবেষণা আজকের কৃষির বর্তমান অবস্থানের একটি বড় ভূমিকা রেখেছে। যদি নতুন জাত না হতো, যদি ফসল ফলাবার আধুনিক প্রযুক্তিগুলো উদ্ভাবিত না হতো, যদি এসব জাত ডেসিমিনেশন না হতো এবং এদেরকে মানুষ প্রয়োগ না করতো, তাহলে পরে আজকের কৃষি এই অবস্থায় এসে দাঁড়াতো না। ফলে এটা খুবই স্বাভাবিক যে কৃষি গবেষণার একটা বিরাট অবদান রয়েছে। আর আপনি যে এন্ডাওমেন্ট ফান্ডের কথা বললেন, বাংলাদেশে এই মুহূর্তেও আমি বলবো যে গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ড আমাদের রয়েছে। অনেক সময় যেহেতু মাঝখানে অনেক বিজ্ঞানী দেশ থেকে বাইরের দেশে চলে গেছে এবং বিজ্ঞানীরই সবচেয়ে বেশি গিয়েছে, কৃষি বিজ্ঞানীরা। মানে এটা আমরা সবসময় শুনি, প্রায় গণমাধ্যমে নিউজও হয়। মানে কেন যে আসলে কি গবেষণার যে সুযোগ এবং আর্থিক যে সক্ষমতা সেটার অভাবে? এটির নানা রকম কারণ রয়েছে। একটি তো এই যে তাদের এক সময় এমন ছিল যে সময় মতো প্রমোশনটা হতো না। ফলে একজন লোক যদি তার প্রথম যেই ধাপে সে চাকরিতে ঢোকে সেই ধাপে যদি কেউ ১৫ বছর কাটিয়ে ফেলে তখন তার জীবনের আশাটা অনেকটা থাকে না। এইটি একটি সময় কিন্তু গেছে। আজকে যদিও এই অবস্থাটার পরিবর্তন হয়েছে, কিন্তু অনেক ওয়ার্কিং ফোর্স আমাদের বাইরে চলে গেছে। ফলে যে মাত্রায় আমরা আশা করি যে আমাদের ভালো ভালো প্রকল্পগুলো আসবে এবং আমাদের নিড বেসড প্রকল্প এবং প্রায়োরিটি অগ্রাধিকার ধরে বাংলাদেশের যে গবেষণা, সেই গবেষণাগুলো চালু হবে বলে আমরা মনে করি, সেই মাত্রায় অত ভালো গবেষণা প্রকল্প প্রস্তাবনা আমরা কিন্তু পাই। এটা কি স্যার এরকম যে মেধাবী বিজ্ঞানীরা চলে যাওয়াতে এখানে মেধার সংকট, যে কারণে ভালো প্রকল্প প্রস্তাব হচ্ছে না? এটারও দুইটা উত্তর রয়েছে। একটি উত্তর এরকম যে যারা বিজ্ঞানী রয়েছেন তাদের নিজস্ব অনেক কর্মকাণ্ড রয়েছে এবং তার ইনস্টিটিউশনাল তার কিছু কর্মকাণ্ড রয়েছে যেটি নিত্য নৈমিত্তিক তাকে করতে হয়। তাকে ওই প্রকল্প অন্য প্রকল্পগুলো কিন্তু নিতে হয় কম্পিট করে তার উপরই। ফলে হয় কি,
তাকে দুইটা প্রকল্প একত্রে চালিয়ে যাওয়া একটা কঠিন। আর দ্বিতীয় হলো কিছু মেধাবী সন্দেহ নেই যে বিজ্ঞানী আমাদের দেশ থেকে চলে গেছে। তবে আসার কথা যেটি, যে এই মুহূর্তে বিজ্ঞানীদের চলে যাবার যে টেন্ডেন্সি সেটি অনেকাংশেই কমেছে, কেননা এখন পদোন্নতির সুযোগটাও বেড়েছে এবং কৃষির ক্ষেত্রে এখন সরকার বলি অন্য সকলেরই দৃষ্টিটা কিন্তু ফিরেছে। ডক্টর রশিদ, আমরা এই আলোচনা আবার ফিরবো, একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, এই ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসি ও কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর শহীদুর রশিদ ভূঁইয়া। ডক্টর রশিদ, আমরা কথা বলছিলাম যে কৃষি গবেষণা এবং অন্যান্য বিষয় নিয়ে। তো আমরা দেখি যে সরকার বলছে যে বাংলাদেশ আসলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। একজন কৃষি বিজ্ঞানী হিসেবে আপনি কি এই কথার সঙ্গে একমত? খাদ্য স্বয়ংসম্পূর্ণতার বিষয়টি খুব সহজ নয়। এর সঙ্গে যেমন দানা শস্য রয়েছে, ডাল শস্য রয়েছে, তেল শস্য রয়েছে, সবজি রয়েছে, ফল রয়েছে। আমরা আসলে দানা শস্যে যথেষ্ট সফলতা অর্জন করেছি। তার মানে তৈলবীজ, আমরা বলছি যে বিশেষ করে ধান, গম, এগুলোতে বিশেষ করে ধান এবং গুলালো, এই দুইটা আমাদের শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস। মানে ধান এবং আলু মোটামুটি স্বয়ংসম্পূর্ণ বলা যায়। না, আলুতে তো আমরা এখন সারপ্লাস এবং ধানে তো আমাদের ঘাটতি গত বছর কোনো ইম্পোর্ট করতে হয় নাই। জি বলে। সুতরাং আমরা এই দুইটাতে অনেক বেশি সফলতা অর্জন করেছি। এই মুহূর্তে আমাদের মনোযোগ দিতে হবে অন্য অন্য ফসলের দিক থেকে, কেননা আমরা তো কেবল খাদ্যটাই বড় কথা নয়, খাদ্যের সঙ্গে পুষ্টির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে পুষ্টি যদি আমাদের সরবরাহ করতে হয় এবং নিরাপত্তা দিতে হয়, তাহলে পরে সকল প্রকার খাদ্যের যে উপাদান রয়েছে সেগুলো যেন বৃদ্ধি পায়, সেই জন্য আমাদের কাজ করতে হবে। স্যার, এমনিতে ওভারঅল কৃষি তো আসলে নেগেটিভ একটা গ্রোথ আছে। আমি গত বছরের যদি হিসাব দেখি যে কৃষিতে প্রবৃদ্ধি হচ্ছে 2.2%, যেটা এর আগের অর্থ বছরে ছিল 3.1%। তাহলে এই যে নেগেটিভ গ্রোথ, এটা কেন হচ্ছে? কৃষি তো আসলে এক্সপান্ড করার কথা, আরও বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা। অবশ্য বলা হচ্ছে যে দাম না পেয়ে কৃষক আসলে আগ্রহ হারাচ্ছে। এটি তো একটি বিষয় রয়েছেই যে কৃষক আমাদের ধানের দাম থেকে, গমের দাম থেকে, পাটের দাম থেকে এবং গুলালুর দাম থেকে এই সব কিছুই তারা আসলে যতটা পাওয়া উচিত সেটা পাচ্ছে না। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে কৃষিতে আসলে আরও অনেকগুলো উপখাত রয়েছে যেগুলোতে আমাদের সিরিয়াসলি দৃষ্টি দিতে হবে। কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা এবং ফসলের ফলন বৃদ্ধি করা, অল্প জমিতে অধিক ফসল ফলানো, এইরকম আরও অনেক সেক্টর রয়েছে, অনেক জায়গা রয়েছে যেখানে আমাদেরকে নজর দিতে হবে। তাহলে পরে যদি সামগ্রিকভাবে সব ক্ষেত্রে কাজ করা যায়, কৃষির গ্রোথ আরও বাড়বে বলে আমাদের ধারণা। এমনিতে ধরেন ধান তো আমাদের প্রধান ফসল আসলে, এবং এটার উপরে আমাদের নির্ভরশীল। প্রায় আমরা দেখি যে গত অর্থ বছর প্রায় 3.5 কোটি মেট্রিক টন কিন্তু ধান উৎপাদন হয়েছে, যদিও আগের অর্থ বছরের চেয়ে একটু বেড়েছে, কিন্তু গ্রোথটা অনেকটাই কম। তারপরও আপনার দৃষ্টিতে কি মনে হয় যে ধানের যে বর্তমান চিত্রটা আর ভবিষ্যতের চিত্রটা আপনার কাছে কি মনে হচ্ছে? কি চ্যালেঞ্জ আছে ধানের জন্য সামনের দিনগুলোতে? আপনি তো একটা জিনিস জানেন যে আমাদের দেশের জায়গা প্রতি বছর কমছে এবং অনেকে বলে যে এটা শতকরা 1 ভাগ হারে। এটি যদি সত্য নাও হয়, যদি এটা 0.5 ভাগ হারেও হয়, আবার অন্যদিকে জনসংখ্যা বাড়ছে 1.37 হারে, এটি কিন্তু একটা নেগেটিভ রিলেশন। একদিকে জমি কমছে, আরেকদিকে জনসংখ্যা বাড়ছে। তার মানে হচ্ছে প্রতি বছরই কম পরিমাণ জমিতে আমাদের অধিক পরিমাণ ফসল ফলাতে হচ্ছে। এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ এবং এটি যত দিন যাবে তত এই চ্যালেঞ্জ কিন্তু বাড়ছে। আবার অন্যদিকে যে জমি থেকে আমরা এই উৎপাদনটা পাচ্ছি, সেই জমিও কিন্তু বারবার ব্যবহারে তারও কিন্তু কিছুটা নাজুক অবস্থা হয়েছে। আবার যে পানিটা আমরা নিচ থেকে তুলে সেচ দিচ্ছি, সেই পানিটারও কিন্তু স্কারসিটি হয়ে যাচ্ছে এবং সেইটি উত্তোলনের খরচও কিন্তু বেড়ে যাচ্ছে। আবার যেসব ইনপুট, এখন জানেন কৃষি এখন নানা রকম উপকরণ তার মধ্যে দিতে হচ্ছে। কেবল যে সার, কেবল যে কীটনাশক তা নয়, এখন তাতে বালাইনাশক যুক্ত হয়েছে, এখন তাকে ছত্রাকনাশক যুক্ত হয়েছে,
এখন তাতে ব্যাকটেরিয়া নাশক যুক্ত হয়েছে প্রোডাক্টিভিটি বেশি বাড়ানোর বাড়ানোর জন্য, জন্য। যেহেতু আমাদের এগুলো দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে, ফলে এগুলোকে বাড়াবার জন্য আমাদের অনেক রকমের কেমিক্যাল কিন্তু আমাদের কৃষিতে যুক্ত হচ্ছে। এছাড়া ম্যানেজমেন্টের বিষয়গুলো তো রয়েছেই। তো এইসব দিকগুলো কিন্তু এর সঙ্গে দেখেন আবার যুক্ত হয়েছে যে এই লবণাক্ততার এরিয়াটা বাড়ছে, আবার উত্তরবঙ্গের ওই এলাকাতে আমাদের খরার একটা প্রবণতা রয়েছে, আবার কখনো কখনো হঠাৎ করে বন্যা চলে আসে, যেটাকে ফ্ল্যাশ ফ্লাড আমরা বলছি, তার একটা সমস্যা রয়েছে, আবার টাইডাল সার্জ, জোয়ার বাটার একটা সমস্যা আমাদের রয়েছে। ফলে এরকম বহুমাত্রিক সমস্যার মধ্যে মানে আসলে আমাদের কৃষি এবং চাল ধানের যে এই চ্যালেঞ্জগুলো বেশি মূলত ফেস করবে। কিন্তু একটা বিষয় যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হলো আপনি যে এতগুলো কথা বললেন এর মধ্যে কিন্তু আসলে কস্ট ইনভলভ আছে, এবং যে কারণে প্রোডাকশন কস্ট কিন্তু কৃষকের বেড়ে যাচ্ছে, যে কারণে আমরা দেখি যে বাজারে কিন্তু যখন ফসল উৎপাদন করা হয় কৃষক কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না। তো যে কারণে কৃষকের মধ্যে এক ধরনের আসলে অনীহা তৈরি হচ্ছে, সেটা কৃষির জন্য কতটুকু আসলে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে আগামী দিনগুলোতে? কৃষির যে পণ্যের খরচ, এটি আসলে কোনোদিনই কমবে না, কেননা দিন দিনই তো এই খরচগুলো বাড়বে। হয়তো ভর্তুকি দেবার কারণে আমরা অনেক কম দামে এগুলো কৃষককে দিয়ে থাকি, কিন্তু এই পণ্যগুলোর দাম কমার কোনো সুযোগ নেই। এটা ঠিক যে কৃষক অনেক সময় কোনো কোনো ফসলে সে হয়তো হতাশ হয়, কিন্তু সে ঘুরে যেহেতু বিকল্প কর্মসংস্থান পায় না, ফলে হয়তো এক ফসল ছেড়ে আরেক ফসল সে করছে। এটি আমি মনে করি খারাপ নয়, কেননা আমরা কেবল 1, 2, 4 ফসলে নির্ভরশীল হলে তো চলবে না। ফলে কৃষকের এই যে রূপান্তর এবং এই যে ফসল পরিবর্তন করা, এটাও একটা ভালো দিক বলে আমি মনে করি। ডক্টর রশিদ, এই আলোচনা আবার আমরা ফিরবো, আরেকটা বিরতি নিচ্ছি। দর্শক, ইসলামিক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর শহীদুর রশিদ ভূঁইয়া। ডক্টর রশিদ, আমরা কৃষির নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। তা আমরা দেখি যে এবছর কিন্তু আলুর বাম্পার ফলন হয়েছে এবং গত বছরও কিন্তু হয়েছে, কিন্তু কৃষক কিন্তু সেইভাবে দাম পায়নি, যে কারণে আমরা দেখেছি যে কৃষক কিন্তু আলু নদীতে ফেলে দিয়ে এবং রাস্তায় গাড়ির নিচে ফেলে দিয়ে কিন্তু তার প্রতিবাদ করেছে, তাদের যে উৎপাদন খরচ পূরণ করতে পারছে না। তো এইরকম একটা অবস্থায় কিন্তু আমরা কিন্তু রপ্তানিও করতে পারছি না, এবং বলা হচ্ছে যে আমাদের আলুর মান খারাপ, তাই রপ্তানি হচ্ছে না। আসলে আমাদের আলুর মান খারাপ কেন? না, এখানে সরাসরি এই প্রশ্ন না গিয়ে আমি বরঞ্চ এইভাবে বলি যে আমাদের আলুর যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, এটা একটা খুব ভালো দিক, কেননা আমরা আলুর আসলে উৎপাদনের যে প্রযুক্তি সেইটি কিন্তু রপ্ত করতে পেরেছি। আলুর সমস্যাটা দাঁড়িয়েছে দুটি কারণে, একটি হলো এবার বাম্পার ফলন হয়েছে, আরেকটি হলো গতবারের আলু অনেক আমাদের স্টোরেজে রয়ে গেছে। দেশের পরিস্থিতির কারণে সব আলু কিন্তু এর আগে বের করতে পারেনি, ফলে এই সংকটটা কিন্তু এবার অনেক বেড়েছে। বাংলাদেশ থেকে আলু রপ্তানি হয়, তবে এই রপ্তানির পরিমাণ অত ভালো নয়। দুটি কারণ, একটি হলো আমাদের আলুর কোনো কোনো জাতের গুণগত মান বেশ ভালো, কিন্তু এইটি এখনও সারা দেশে কিন্তু বিস্তার লাভ করেনি, ফলে অনেক পরিমাণ আলু রয়েছে যেটি অত গুণগত মান সম্পন্ন নয়, অর্থাৎ ড্রাই ম্যাটার তাদের কম। তো যেহেতু আমরা যদি এমন হয় যে আগামী কয়েক বছরের মধ্যে যদি ওই জাতগুলোকে ছড়িয়ে দিতে পারি যাদের ড্রাই ম্যাটার বেশি, তাহলে পরে এগুলো রপ্তানি করা অনেক বেশি সহজ হবে, এক। আর দুই হলো আমাদের দেশের রপ্তানির জন্য যে কর্মকাণ্ডগুলো করা দরকার, অন্যদের সঙ্গে কম্পিটিশন করতে হয় এবং রপ্তানির একটা নিজস্ব এটাকে চ্যানেল খুঁজে নিতে হয়, এবং সেই কাজগুলো আমাদের যারা রপ্তানির সঙ্গে জড়িত তারা যদি বৃদ্ধি করেন এবং নতুন নতুন দেশ যেখানে আমরা রপ্তানি করতে পারি বাজার যদি তারা খুঁজে পান, তাহলে পরে এই সমস্যাটা একসময় কেটে যাবে। আপনি বলছিলেন যে আমাদের আলুতে ড্রাই ম্যাটার বেশি, মানে পানির আধিক্য বেশি। ড্রাই ম্যাটার হলো পানি কম। আমাদের অধিকাংশ জাতগুলো আসলে ড্রাই ম্যাটার বেশি নয়। আচ্ছা আচ্ছা। আর কিছু জাত রয়েছে যেগুলো ড্রাই ম্যাটার বেশি, আসলে দরকার ড্রাই ম্যাটার বেশিওয়ালা জাত, সেইটির বিস্তার এখনো সারা বাংলাদেশে হয়নি। সেই দিকে যাওয়ার জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন? মানে বাংলাদেশের কৃষিবিদরা সেই রকম আলু আবিষ্কারের কোনো চেষ্টা করছে কিনা, গবেষণা করছে? ইতোমধ্যে আমাদের এইরকম প্রায় 4-5টা জাত বাজারে এসছে, এবং আরও 4টি জাত খুবই রিসেন্টলি এগুলো অবমুক্তি পেয়েছে।
এই জাতগুলোর এখন দরকার কৃষকের কাছে পৌঁছে দেওয়া। আর কৃষককে আমরা এটাও বলবো, আমাদের দেশের যে চাহিদা সেইটির নিরিখেই কৃষককে প্রণোদনা দিতে হবে। আমরা যদি বিকল্প কোনো ফসলের দিকে প্রণোদনা দেই তাহলে হয়তো কিছুটা আমাদের গোলালুর প্রোডাকশন কমবে। এবং আমি মনে করি একটা ফসলের অধিক ফলনের চেয়ে আমরা যদি বিকল্প অন্য ফসল করি, যেমন আপনি জানেন যে পেঁয়াজের আমাদের সমস্যা রয়েছে, আমরা কিন্তু প্রণোদনা দিলে কৃষক পেঁয়াজের দিকে ঝুঁকবে। আমাদের সরিষা এখন অনেক ভালো জাত এসছে এবং স্বল্প মেয়াদি, ফলে সরিষাতে যদি আমরা বিনিয়োগ করি এবং প্রণোদনা দিই তাহলে সেটা আসবে। এমনি না, এই পেঁয়াজের যে বিষয়টা, গত বছর আমরা দেখেছি যে পেঁয়াজ তো অনেক দাম বেড়ে গিয়েছিল, কেজি প্রায় 120 টাকা হয়ে গিয়েছিল। তখন ভারত থেকে ইম্পোর্ট করতে হয়েছে অনেক বেশি দাম দিয়ে। কিন্তু আমরা দেখি যে এখন কিন্তু আবার স্থানীয় পর্যায়ে যে কৃষক পেঁয়াজ উৎপাদন করেছে সেখানে আবার দাম অনেক পড়ে গিয়েছে এবং ওনারা প্রতিবাদ করছেন এবং সরকারের কাছে তৎপরতা চালাচ্ছেন যাতে আমদানিকৃত পেঁয়াজ কম ইম্পোর্ট করা হয় বা ওদের ডিউটি ইম্পোজ করা হয়, এরকম একটা বিষয়। তো এই যে একটা আনস্টেবল বাজার পেঁয়াজের ক্ষেত্রে, আমরা কি আসলে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে পারি কিনা এবং আমদানি নির্ভরতা কমাতে পারি কিনা, যেটা বাজারের দামকে আসলে অনেক সময় প্রভাবিত করে? প্রথম বিষয় হলো, যে কোনো একটা ফসল যখন বেশি হয়ে যায় তখনই কিন্তু আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। আবার যেটা কমে যাচ্ছে সেটার স্কারসিটি হচ্ছে এবং সেটা বাইরে থেকে আনলে পরে দামটা বেড়ে যাচ্ছে। এটা মার্কেট মেকানিজমের দুর্বলতা, কিছুটা তো দুর্বলতা বটেই। এবং আরেকটা হলো, আমরা কি কতটুকু করব, আমার জমি কোন ফসলের জন্য কতটুকু দেব, সেটি তো পুরাটা আসলে কৃষককে নিয়ন্ত্রণ করা যায় না। তবে প্রণোদনার মাধ্যমে কোন কোন ফসলকে আমরা মাঠে দেখতে চাই বা ফলন চাই সেইভাবে যদি ব্যবস্থাপনা করা যায় তাহলে একটা ফসল বেশি হবে আরেকটা কম হবে, সেটি হয়তো হবে না। এটা একটি ব্যবস্থাপনার বিষয় রয়েছে। আমরা জানি যে আপনি নিজেও আসলে কৃষি গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত আছেন এবং আপনি তৈলবীজ আবিষ্কার করেছেন, বিশেষ করে সরিষা, উন্নত জাতের সরিষা আবিষ্কার করেছেন। এটা সম্পর্কে যদি আমাদের বলেন, কি আবিষ্কার করেছেন এবং এটার ফলাফল কি? আমরা এই বাংলাদেশে তৈলবীজের প্রায় 60-70 ভাগ বাইরে থেকে নিয়ে আসতে হয়, যেহেতু আমাদের এখানে জমির বিরাট সংকট রয়েছে এবং তৈলবীজের জন্য সেরকম জমি কিন্তু আমরা কৃষককে ছাড়তে পারি না এবং ক্রমশ এটা প্রান্তিক জমিতে চলে যাচ্ছে, যেই জমির উর্বরতা কম। আমরা চেয়েছি তেমন জাত উদ্ভাবন করতে যেটি সময় কম লাগে এবং ফলন কিছুটা ভালো। সেরকম জাত আমার নিজের গবেষণা থেকেও এসছে, আবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা থেকেও এসছে। এসব জাত এখন কৃষক পর্যায়ে যাচ্ছে এবং কৃষকরা তুলনামূলকভাবে অন্য সময়ের চেয়ে এখন কিছুটা বেশি সরিষা করছে এবং আমাদের প্রায় 40 ভাগে উন্নীত হয়েছি, যেখানে আগে আমাদের 30 ভাগ নিজেদের দেশ থেকে হতো। ফলে যদি এই জাতগুলো আরও বিস্তার ঘটানো যায় তাহলে আমরা মনে করি যে এটা আরও অনেকটাই। তৈলবীজে তো আমরা অনেকটাই আমদানি নির্ভর, জি, বিশেষ করে ভোজ্য তেল, যেটা আপনার পাম অয়েল, সয়াবিন। তো সেই জায়গাটা যদি আমাদের স্থানীয় সরিষা, উন্নত জাতের সরিষা, তো সেটা কৃষক আসলে কেন নেবে, আপনাদের সরিষাটা কেন নেবে? না, এটা এই কারণে যে এটা সময় কম লাগে এবং বর্তমানে যেই জাতগুলো তারা আবাদ করছে তার চেয়ে এর ফলন বেশি। এই দুটো হলো মূল কারণ। আরেকটা হলো তার তেলের পরিমাণও বেশি। এইসব কারণেই এগুলো মানুষকে নিতে হবে এবং নেওয়াটা তো খুব সহজে নেওয়া হয় না। এর জন্য এর পিছনে অনেক কাজ করতে হয়, সম্প্রসারণ কর্মীদের এটা মানুষের কাছে প্রচার করতে হয়, প্রসার ঘটাতে হয়, এটা সময় লাগে আসলে কৃষকের কাছে যেতে। এমনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকাণ্ডকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? তারা কৃষির সম্প্রসারণে বা বিকাশে কৃষক পর্যায়ে উন্নত জাত এবং বীজ পৌঁছে দেওয়ার জন্য কতটুকু দক্ষতার সঙ্গে কাজ করছে? আসলে বাংলাদেশের কৃষির যে গৌরব তার একটা অংশ কৃষি সম্প্রসারণ কর্মীদের, নিঃসন্দেহে। কেননা আমরা যেসব জাতগুলো বিজ্ঞানীরা তৈরি করেন এটি কিন্তু মাঠে নিয়ে যান কিন্তু তারা, এবং সেখানে তারা নানা রকম পরীক্ষামূলক তুলনামূলক প্লট করেন এবং তা কৃষক দেখে কিন্তু আকৃষ্ট হয় এবং তার ফলেই তখন তারা এই বীজটা চায়। ফলে যে কোনো ফসলের জাত বা প্রযুক্তি বিস্তারের জন্য তাদের অনেক ভূমিকা রয়েছে এবং তারা সেটা পালন করছে। তবে সামনের দিনগুলোতে যেহেতু কৃষি অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে, তাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে এবং তাদেরকেও অনেক বেশি ভূমিকা রাখতে হবে। আমরা কৃষির উন্নয়নের জন্য আসলে ফলন বাড়াতে আর কি জেনেটিক্যালি মডিফাইড একটি ধারণার কথা জানি, সেটা আমাদের কৃষিতে কি ধরনের সুফল বয়ে আনছে বা আমাদের এটা নেতিবাচক দিকগুলো কি? আমরা মাত্র একটা ফসলের জাত রিলিজ করেছি মাত্র, সেটি হলো বিটি ব্রিঞ্জাল। এর মানে হলো এটি অনেক বেশি কীটপতঙ্গ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়
আমরা ব্যাকটেরিয়া থেকে একটা জিন কেটে নিয়ে এই বেগুনের জাতের মধ্যে সংযোজন করা হয়েছে। ফলে এখন ওই বেগুন অনেক বেশি কীট প্রতিরোধী হয়েছে। এর অর্থ হলো যে আমাদের অনেক কম কীটনাশক মাঠে দিতে হবে, যেটি একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছিল। অনেকে বলে যে প্রতি সপ্তাহে কিংবা 3 দিনে একদিনও মানুষ বেগুন খেতে স্প্রে করছে, তার হাত থেকে এটা রক্ষা পাওয়া যাবে বলে বিজ্ঞানীরা বলছেন। তবে জেনেটিক্যালি মডিফাইড ফসল নিয়ে আমাদের আরও গবেষণা চালাতে হবে এবং এর নেতিবাচক দিক রয়েছে কিনা। যেমন অনেকে বলছে যে এই ধরনের বেগুন যদি মাঠে লাগাই এবং এটা খাই, তাহলে যেহেতু বেগুনকে মেরে ফেলতেছে, বেগুন যেহেতু খেলে পোকা মরে যায়, তাহলে মানুষ মরে যাবে কিনা। এটা আসলে ঠিক নয়। মানুষ মরলে এটা কখনোই এরকম অবমুক্ত করা সম্ভব হতো না। মানুষের ক্ষতি হবে না, ক্ষতি হবে না, কেননা এই জিন থেকে যে প্রোটিনটি তৈরি হয় এটি মানুষ আসলে মানুষের মধ্যে ভাঙেই না, এটি আনডাইজেস্টেড অবস্থায় চলে যায়। ফলে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই, এটি বিজ্ঞানীদের দাবি। এবং একটা জিনিস পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো রিলিজ করা হয় না। ফলে এটি একটি মাইলস্টোন আমাদের এখানে। এবং আসার কথা যে আমাদের সরকার, বিশেষ করে কৃষিমন্ত্রী, এই টেকনোলজির পিছনে উনি কিন্তু অলওয়েজ একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করছেন। আমাদের বিজ্ঞানীদের উচিত আমরা যেন এইটাকে মানুষের জন্য নিরাপদ, পরিবেশের জন্য নিরাপদ, সেই রকম কল্যাণকর হয়, সেই খাতে এটাকে কাজে লাগাই। আচ্ছা, আপনি এর আগে একটা বলেছিলেন যে আমাদের যে কৃষিতে জমি কমে যাচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে, যে কারণে আসলে বেশি ফুড গ্রেন আসলে দরকার। কিন্তু আমরা একটা বিষয় জানি যে আপনাদের ইউনিভার্সিটি একবার একটা বীজে মানে আলু গাছে টমেটোর চাষ, সেটা একটা পরীক্ষামূলক করেছিল এবং সফল হয়েছিল। ওইটা আসলে কিভাবে বাড়তি চাহিদা পূরণ করতে পারে একটা সীমিত জমিতে 2টা ফসল, এই ধারণাটা কেন আপনারা ইন্ট্রোডিউস করলেন এবং এটা কতটুকু সফল হলেন? এটা আসলে একটা গবেষণা ছিল এবং সেই গবেষণায় চেষ্টা করা হয়েছে যে মাটির উপরে হবে টমেটো আর নিচে হবে গুলালু, তাতে একটা গাছ থেকে 2 রকমের ফসল পাওয়া যাবে। তবে এটি কতটা সফল হবে এটা আমার মনে হয় না যে খুব একটা, এই কারণে যে একটা গাছ তার খাবার কিন্তু 2 দিকে পাঠাচ্ছে। একটা হলো উপরের দিকে যেখানে সে টমেটো ধারণ করবে, আরেকটা হচ্ছে নিচের দিকে যেখানে সে গুলালো হবে। ফলে 2টা জিনিস হলে পরেও আমাকে কিন্তু চিন্তা করতে হবে যদি একটা ফসল হয় তার তুলনায় এই 2টা ফসলের রিটার্ন বেশি আসছে কিনা। অর্থনৈতিক দিক থেকে বিষয়টাকে ভাবতে হবে। যদি দেখা যায় যে এটি হলে পরে একটা ফসলের চেয়ে বেশি ফলন পাবো আমরা এবং বেশি টাকা আমার আয় হবে, তাহলে মানুষ এদিকে যাবে। তবে এ পর্যন্ত আমরা যে দেখেছি তাতে দেখা যায় যে 2টা ফসল আসলে একটা ফসলের চেয়ে লাভজনক হয় না। ফলে এটি কৃষকের মধ্যে নেওয়ার সুযোগ কম, 1। আর 2 হলো এখানে কিন্তু একটা গাছের উপরে আরেকটা গাছ কেটে এনে জোড়া দিতে হয়, কাজে এখানে একটা টেকনোলজির বিষয় রয়েছে। কাজে এইটি কৃষক পর্যায়ে করা এটা বাস্তবে কঠিন হবে। এই গবেষণাটি থেকে সুফল ওইভাবে আসলে কৃষক পাবে না বলে ওইভাবে আসলে পাওয়া যাবে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। ডক্টর রশিদ, আমরা এই আলোচনা আবার ফিরবো, আরেকটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের রিপোর্ট যে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর শহীদুর রশিদ ভূঁইয়া। ডক্টর রশিদ, আমরা যদি এবার তাকাই যে ধানের বীজের পাশাপাশি পাটের জীবন রহস্য আবিষ্কার করেছে বাংলাদেশ। এই জীবন রহস্য আবিষ্কারের সুফল কি? বাংলাদেশের মানুষ কিভাবে এ থেকে সুবিধা নিতে পারে? এটি এখন আসলে ফ্রন্টিয়ার একটা দিক এবং বেশ কিছু ফসলের এখন জীবন রহস্য উন্মোচিত হয়েছে। পাটের জীবন রহস্য, পাটের ভিতরে কিভাবে জিনগুলো বিন্যস্ত রয়েছে তার একটা কাহিনী আমরা জানতে পেরেছি। এটাকে যদি প্রকৃত অর্থে মানুষের কল্যাণে লাগাতে হয় তাহলে পরে কোথায় কোন জিন রয়েছে সেইটি এখন আমাদেরকে শনাক্ত করতে হবে এবং সেই জিন কেটে এর মধ্যে নিয়ে আসা কিংবা কোনো জিনকে আমরা যদি সাপ্রেস করতে চাই বা কোনো জিনের কাজকে যদি আমরা বাড়াতে চাই তাহলে পরে এখানে আমাদের আরও অনেক কাজ করতে হবে। এটি খুব চটজলদি কোনো বেনিফিট পাওয়ার খুব সুযোগ নেই, এটি একটু দীর্ঘমেয়াদী বিষয় এবং হয়তো আমরা এক সময় দেখা যাবে যে 5, 7, 10 বছর পরে
আমরা তার থেকে হয়তো কোনো একটা ভালো ফলাফল। আমরা দেখেছি যে মহিষেরও জীবন রহস্য আবিষ্কৃত হয়েছে। আর কোনো বিষয়ের জীবন রহস্য আবিষ্কারের কোনো কাজ হচ্ছে কিনা, কোনো গবেষণা হচ্ছে? মানুষের জীবন রহস্য উন্মোচিত হয়েছে এবং বাংলাদেশের না, বাংলাদেশে না, বাংলাদেশে এই দুইটা ফসল, একটি ফসল আর একটা মহিষ। আপনার জানা মতে এরকম কোনো কাজ কি আর হচ্ছে বাংলাদেশে? জি, না, যেমন আরেকটা হয়েছে ছত্রাকের। আচ্ছা, ছত্রাক, পাট এবং মহিষ, এই তিনটা হয়েছে। আর এই মুহূর্তে এই জীবন রহস্য উন্মোচন করা বা যেটাকে সিকোয়েন্সিং বলে, ডিএনএ সিকোয়েন্সিং, সেই কাজগুলো হচ্ছে বলে এই মুহূর্তে জানা নেই। কেননা এটি এখন গবেষণা ইয়েতে ল্যাবে রয়েছে, এটি এখনো বাইরে প্রকাশিত হয়নি যে এরকম আর কোনো কাজ হচ্ছে। আমরা দেখি যে কৃষি কিন্তু আসলে প্রযুক্তিগত দিক থেকে অনেক দূর এগিয়েছে বিশ্বব্যাপী। এখন কৃষি আসলে কৃষক সরাসরি মাঠে হাতে ফিজিক্যালি যে ওয়ার্ক করে কৃষি উৎপাদন, সেটা কিন্তু অনেক বদলে গেছে এবং প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। বাংলাদেশের কৃষি তো সেই অর্থে আসলে অত দূর যেতে পারেনি। আপনার কি মূল্যায়ন? এটি তো অবশ্যই ঠিক যে পৃথিবীর অন্য দেশের তুলনায় আমরা এখানে কিছুটা পিছিয়ে আছি। তবে আসার কথা এই যে আগে যেমন আমরা লাঙ্গল জোয়াল দিয়ে যেই কাজটি করতাম, সেটি এখন সেখানে আর সীমাবদ্ধ নেই। এখন বাংলাদেশের সর্বত্রই কিন্তু কলের লাঙ্গল চলে এসছে এবং কৃষিতে নানা রকম যন্ত্রের আবির্ভাব, একদম বীজ বোনা থেকে এখন ফসল কর্তন পর্যন্ত আমাদের মাঠে কিন্তু যন্ত্র চলে এসছে। ফলে এটি আমাদের একটা আশার দিক যে এখান থেকে যত লেবার কমানো যাবে তত এই লোকগুলো অন্য কাজে যুক্ত হতে পারবে এবং আমরা যত কম মানুষকে কাজে লাগিয়ে ফসলের ফলন উদ্ভাবন করতে পারবো তত কিন্তু আমার লাভটা। কিন্তু সেটা তো এখন যেটা হচ্ছে সেটা তো অনেক কস্ট ইফেক্টিভ করার কি উপায়? না, এই মুহূর্তে গ্রামে গঞ্জে যে পাওয়ার টিলার ব্যবহার করছে কিংবা ট্রাক্টর ব্যবহার করছে, এগুলো কিন্তু সনাতন পদ্ধতির চেয়ে অনেক বেশি ইকোনমিক। কেননা অল্প সময়ে অনেক বেশি জায়গা আবাদ করা যাচ্ছে এবং একজন মানুষই কিন্তু এই আবাদটা করতে পারছে। আগে তো এই আবাদের পিছনে এক এক জমিতে 2-3 জন করে লোক ইনভলভ ছিল। ফলে কৃষি কিন্তু এগুচ্ছে আসলে এবং এটা ট্রান্সফরমেশন হচ্ছে এটা, এবং বাণিজ্যিক কৃষির দিকে কিন্তু যাচ্ছে এবং যন্ত্র নির্ভর কৃষির যত ব্যাপকতা বাড়বে তত কিন্তু আমাদের কৃষি ইফেক্টিভ হবে। আমি হাইব্রিড বীজের কথা বলতে পারি, এটাও তো কৃষির উন্নয়নেরই একটা অংশ। এই হাইব্রিড বীজ কিন্তু বাংলাদেশে বেশ পপুলারিটি পেয়েছে গত কয়েক দশকে। এই হাইব্রিড বীজের আবার একটা নেগেটিভ প্রচারণাও আছে। বলা হচ্ছে যে এটা আমাদের নিজস্ব যে বীজ সেটার স্বকীয়তা নষ্ট করছে এবং একসময় আমাদের যে বিদেশি বীজের উপর নির্ভরতা সেটা বেড়ে যাচ্ছে। সেটা আমার কৃষির জন্য কতটুকু ইতিবাচক, সেটা হুমকি কিনা? প্রথম কথা হলো হাইব্রিড এটি একটি সায়েন্স, এটি আমাদের নিতে হবে। পৃথিবীর সব দেশে এখন অধিকাংশ ফসলেই কিন্তু হাইব্রিড বীজ হচ্ছে, এক। আর দুই হলো কেবল আমরা সকল হাইব্রিড বিদেশ থেকে আনছি তা কিন্তু নয়, বাংলাদেশেও প্রায় সকল ফসলেরই হাইব্রিড জাত এখন তৈরি হচ্ছে। তবে আমাদের সবজির ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের বাইরে থেকে হাইব্রিড বীজ আমাদের আনতে হচ্ছে। এটি ঠিক যে হাইব্রিডের যেই সমস্যাটা যে কৃষক এটার বীজ রাখলে পরের বছর কিছুটা ফলন কমে যায়, এটার অর্থ কিন্তু এই নয় যে কৃষক বীজ রাখতে পারবে না, কিন্তু এটা এমন দুই রকমের গাছের মধ্যে ক্রস করে সংকরায়ন করে যেই বীজটা পাওয়া যায় সেইটি কিন্তু সরবরাহ করা হয়, সে কারণেই ফলন বেশি হয়। কাজেই তাকে এটা এক বছরই লাগাতে হবে এবং পরের বছর আবার নতুন করে বীজ কিনে নিতে হবে। কৃষক চাইলে তার বীজ রাখতে পারবে কিন্তু পরবর্তীতে ফলন কিছুটা কমে যাবে। আমরা দেখি যে অনেক সময় হাইব্রিড চাষ করা হলো কিন্তু এটা ফলন আসে না, এটা নিয়ে অনেক ধরনের কৃষকদের মধ্যে অসন্তোষ এবং নানা রকম খবর আমরা কিন্তু দেখি। সম্প্রতি আমরা দেখেছি যে খেজুরের চাষ করা হয়েছিল, উন্নত জাতের খেজুরের, যেটা অনেক বড় হয়ে গেল, গাছ হয়ে গেছে কিন্তু খেজুর ধরেনি। এটা নিয়ে কৃষি বিভাগ এবং কৃষকের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব। তো এইটা কেন হয় আসলে? এখানে দুইটা জিনিস, একটা হলো হাইব্রিড যেগুলো বাইরে থেকে আমরা আনি তাদের সকলের মান নিয়ন্ত্রণ করা কঠিন, এক। আর দুই হলো এটি তো কোনো একটা নির্দিষ্ট কোম্পানি কিন্তু আনে না, অনেকগুলো কোম্পানি এর সঙ্গে জড়িত। ফলে কেউ কেউ হয়তো এটা ঠিকভাবে ম্যানেজ করতে পারে না, কিংবা তার যে মান নিয়ন্ত্রণ, তার যে পরীক্ষা করা, তার এখানে আমাদের দেশের কন্ডিশনে এটা উপযোগী কিনা সেগুলো অনেক সময় করা হয় না, এটি একটি কারণ। আর দ্বিতীয় যেটি বলেছেন যে খেজুরের কথা, খেজুর তো আসলে হাইব্রিড নয়, এটি কোনো এক দেশ থেকে বা সৌদি আরব থেকে বা অন্য জায়গা থেকে খেজুর নিয়ে আসা হয়েছে এবং যেহেতু আমাদের এখানে এটি খুব বেশি পপুলার একটা ফসল না এবং এখনও আমাদের দেশের এইটার যে প্রযুক্তি সেইটি আমাদের কিন্তু জানা নেই, ম্যানেজমেন্টের যে প্রযুক্তিটা
দুই একজন সফলতা পেয়েছে কারণ তারা নিজেরা ওইভাবে কৃষি ওখানে বিভাগে কাজ তো করেছে। দিয়েছে, তাহলে কৃষি বিভাগ এটা ইন্ট্রোডিউস করার আগে কি তারা মানে যথেষ্ট মনিটরিং বা আসলে একটা জিনিস তো জানেন যে খেজুরের ফলন কত হবে এটা দেখতেও কিন্তু অনেক দিন সময় লাগে, কেননা গাছ হবে, বড় হবে, তারপরে ফলন হবে, কাজে তাকেও রিলাই করতে হচ্ছে অন্যের উপরে যারা এটা তাকে সাপ্লাই করছে। আমার মনে হয় যে এগুলো নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। নতুন ফসল যেহেতু, এগুলো হুট করেই আমাদের কৃষকের কাছে নিয়ে যাওয়া ঠিক হবে না। আমাদের এই গবেষকদের মধ্যে এটা আরও বেশি গবেষণায় নিয়ে যাওয়া দরকার, এবং যখন আমরা নিশ্চিত হব যে এটি বাংলাদেশের আবহাওয়ায় এবং এই রকম ব্যবস্থাপনায় এর থেকে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে, তখনই এটা ডিসেমিনেট করা দরকার। কৃষির ক্ষেত্রে তো আমরা দেখি যে সেচ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেচ ব্যবস্থাপনা বা পানি যে ওয়াটার যে ম্যানেজমেন্ট, তো ওয়াটার ম্যানেজমেন্ট তো একটা চ্যালেঞ্জ হিসেবে আসছে আগামী দিনে কৃষির জন্য। সেইটা আসলে মোকাবেলা করার জন্য বাংলাদেশের কি প্রস্তুতি আছে? এটি একটি চমৎকার প্রশ্ন। আমার মনে হয় যে গ্রাউন্ড ওয়াটার যেটা আমরা ব্যবহার করছি, এটি ব্যবহার করা খুব যৌক্তিক হবে না, কারণ এটার কস্ট বেড়ে যাচ্ছে এবং পানি কিন্তু ক্রমশ তার এই স্তর কিন্তু নিচে নেমে যাচ্ছে। আমাদের যেটি করতে হবে, আমাদের বৃষ্টি নির্ভর যে কৃষি, তার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। যেমন আমনের আবাদ বাড়াতে হবে, যেমন আউশের আবাদ বাড়াতে হবে। তাতে হবে কি, হয়তো সম্পূর্ণ বৃষ্টি দিয়েই হবে না, কিন্তু আমরা হয়তো একটা দুইটা সেচ দিলেই সেখানে কাজ হয়ে যাবে। সম্পূর্ণ বৃষ্টির উপর নির্ভর করলে হয়তো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমার তো সেচের ব্যবস্থা রয়েছেই, ফলে এই দুইটাকে একসঙ্গে ইন্টিগ্রেটেড করে যদি কাজ করা যায়, তাহলে পরে আমাদের পানি ব্যবস্থাপনার দিকটা অনেকটাই সুফল পাবে। আর জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকিতে বাংলাদেশ তো আছেই, তো সেই ঝুঁকিতে কৃষি কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায়? সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই কারণে যে ফসল তো মাঠে থাকে, কিংবা মাছ মাঠে থাকে, পুকুরে থাকে, ফলে তাকেই সবচেয়ে বেশি অভিঘাতটা পেতে হয়। সেই কারণে আমরা এই অভিঘাত সহনশীল জাত তৈরি করা যায় কিনা, কিংবা সেই রকম প্রযুক্তি ব্যবস্থাপনা করা যায় কিনা, এই নিয়ে কিন্তু নিরন্তর গবেষণা হচ্ছে। এবং আমাদের এটি খুব গবেষণার ফলাফল তো আর খুব সহজে পাওয়া যায় না, একটা লম্বা সময় দিতে হয়। তবে কাজ আমাদের এগোচ্ছে। আমরা মনে করি যে আমাদের লবণাক্ততা বলি, তার জাতও কিন্তু আমাদের উদ্ভাবিত হয়েছে, এবং আমরা কিভাবে খরাকে কিছুটা হলেও ম্যানেজ করব তারও কিন্তু জাত উদ্ভাবিত হয়েছে। কিংবা আমরা যদি বলি যে হঠাৎ বন্যা চলে আসছে, সেই ধরনের জাতও আমাদের তৈরি হচ্ছে। ফলে আমাদের গবেষণা এই সততই চলছে, এবং আমরা আশা করি যে যেই অবস্থায় আসুক না কেন সেটা আমাদের মোকাবেলা করতে না হবে। সেরকম সফলতা আছে কিনা, আপনি যে গবেষণার কথাগুলো বললেন সেটা আসলে আমাদের কৃষকদের কাছে ইন্ট্রোডিউস করার সুযোগ অবশ্যই গিয়েছে। যেমন কিনা? আপনি দেখবেন লবণাক্ত এলাকায় এখন ব্রি উদ্ভাবিত যে ধান, সেগুলোর আবাদ শুরু হয়েছে, এবং আমাদের বিনা থেকে উদ্ভাবিত জাত ওখানে যাচ্ছে। তার মানে ইতোমধ্যে আমরা কিন্তু কিছু জাত কৃষকের কাছে পৌঁছে দিয়েছি, এবং এর চেয়েও ভালো জাত উদ্ভাবন করবার প্রক্রিয়া চলছে। ডক্টর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ এ পর্যায়ে শেষ করব। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।